আজ আমাদের এই ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আমি শুভেন্দু স্যার। আজকের আমি নিয়ে এসেছি মক টেস্ট 22, তাই যারা WBSSC গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের এই ভিডিওটি হতে চলেছে আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা জিকে থেকে বাছাই করে 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের আগের ভিডিওতে আপনাদের জন্য একটি হোমওয়ার্ক প্রশ্ন দেওয়া ছিল। পৃথিবীর বায়ুমণ্ডলে যদি গ্রিন হাউস গ্যাস একেবারেই না থাকতো তবে পৃথিবীর ওপর এর প্রভাব কী হতো। পৃথিবীর বায়ুমণ্ডলে যদি গ্রিন হাউস গ্যাস একেবারেই না থাকতো তবে পৃথিবীর ওপর এর প্রভাব কী হতো। আপনাদের মধ্যে অনেকেই এই প্রশ্নের উত্তরটি করেছেন, আর যারা করেননি বা জানেন না, দেখে নিন এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, পৃথিবীর তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে চলে যেত। যদিও বর্তমানে গ্রিন হাউস গ্যাসের আধিক্য গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি করছে, কিন্তু প্রাকৃতিকভাবে নির্দিষ্ট পরিমাণ গ্রিন হাউস গ্যাস থাকা জরুরি। এই গ্যাসগুলো সূর্যের তাপকে ধরে রেখে পৃথিবীকে বসবাসের উপযোগী উষ্ণ রাখে। এগুলো একেবারেই না থাকলে পৃথিবী একটি শীতল বরফের পিণ্ডে পরিণত হতো। তাহলে এই হলো আপনাদের হোমওয়ার্ক প্রশ্নের সঠিক উত্তরটি। দেখে নেব আজকের প্রশ্নগুলি। আজকের প্রথম প্রশ্নটি হলো, ভারতের চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে। ভারতের চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, আসাম। ভারতের মোট চা উৎপাদনের প্রায় 52% আসে আসাম থেকে। এখানকার ব্রহ্মপুত্র উপত্যকার আবহাওয়া চা চাষের জন্য শ্রেষ্ঠ। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের দ্বিতীয় প্রশ্নটি হলো, আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন। আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, ধননন্দ। 326 খ্রিস্টপূর্বাব্দে যখন গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন, তখন মগধের সিংহাসনে নন্দবংশের শেষ রাজা ধননন্দ আসীন ছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 3 নম্বর প্রশ্নটি হলো, জাল্লিকাট্টু কোন রাজ্যের জনপ্রিয় খেলা। জাল্লিকাট্টু কোন রাজ্যের জনপ্রিয় খেলা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, তামিলনাড়ু। এটি তামিলনাড়ুর এক প্রাচীন ঐতিহ্যবাহী খেলা, যেখানে একটি ষাঁড়কে নিয়ন্ত্রণ করার লড়াই চলে। এটি সাধারণত পোঙ্গল উৎসবের সময় অনুষ্ঠিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 4 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ড নির্দিষ্ট করা হয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ড নির্দিষ্ট করা হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, ধারা 1। ভারতীয় সংবিধানের প্রথম অনুচ্ছেদ বা আর্টিকেল 1 এ স্পষ্ট বলা আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 5 নম্বর প্রশ্নটি হলো, পেরিয়ার অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত। পেরিয়ার অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, কেরালা। কেরালার পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত এই অভয়ারণ্যটি মূলত হাতি এবং বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত। আজকের 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ সম্মান বা পুরস্কার কোনটি। ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, দ্রোণাচার্য পুরস্কার। খেলোয়াড়দের যারা প্রশিক্ষণ দেন বা কোচিং করান, তাদের অসামান্য অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 7 নম্বর প্রশ্নটি হলো, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়। আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান খ, 1930 সালে। মহাত্মা গান্ধী 1930 সালের 12ই মার্চ সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করার মাধ্যমে এই আন্দোলনের ডাক দেন। আজকের 8 নম্বর প্রশ্নটি হলো, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত।
এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, কাবেরী। কর্ণাটক রাজ্যে অবস্থিত এই জলপ্রপাতটি কাবেরী নদীর ওপর সৃষ্টি হয়েছে এবং এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 9 নম্বর প্রশ্নটি হলো ফোর্ট উইলিয়াম কলেজ কে স্থাপন করেন? ফোর্ট উইলিয়াম কলেজ কে স্থাপন করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, লর্ড ওয়েলেসলি। 1800 সালে কলকাতায় ব্রিটিশ সিভিলিয়ানদের ভারতীয় ভাষা ও সংস্কৃতি শেখানোর উদ্দেশ্যে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। আজকের 10 নম্বর প্রশ্নটি হলো সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে চালু হয়? সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে চালু হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, 101তম। 101তম সংবিধান সংশোধনী বিল পাস হওয়ার পর 1 জুলাই 2017 থেকে সারা ভারতে পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি কার্যকর করা হয়। আজকের 11 নম্বর প্রশ্নটি হলো চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটির রচয়িতা কে? চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটির রচয়িতা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর মহাভারতের চিত্রাঙ্গদা ও অর্জুনের কাহিনী অবলম্বনে এই কাব্যনাট্যটি রচনা করেন, যা পরবর্তীকালে নৃত্যনাট্য হিসেবে বিপুল জনপ্রিয়তা পায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 12 নম্বর প্রশ্নটি হলো মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, বাচেন্দ্রী পাল। 1984 সালে বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় মহিলা হিসেবে মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করে ইতিহাস সৃষ্টি করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 13 নম্বর প্রশ্নটি হলো মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, ঢাকা। 1906 সালে ঢাকায় নবাব আমন্ত্রণে আয়োজিত এক শিক্ষা সম্মেলনে নিখিল ভারত মুসলিম লীগ গঠিত হয়। আজকের 14 নম্বর প্রশ্নটি হলো অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার? অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান ঘ, গুপ্ত যুগ। মহারাষ্ট্রের অজন্তা গুহাগুলোতে মূলত বৌদ্ধ জাতকের কাহিনী চিত্রিত হয়েছে, যার অধিকাংশ কাজ গুপ্ত সম্রাটদের শাসনকালে সম্পন্ন হয়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 15 নম্বর প্রশ্নটি হলো শুশুনিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? শুশুনিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, পশ্চিমবঙ্গ। শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত। এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য এবং রক ক্লাইম্বিং বা পর্বত আরোহণের প্রশিক্ষণের জন্য বিখ্যাত। আজকের 16 নম্বর প্রশ্নটি হলো যারা বৃষ্টিতে ভিজেছিল গ্রন্থটির লেখক কে? যারা বৃষ্টিতে ভিজেছিল গ্রন্থটির লেখক কে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান ক, মানিক বন্দ্যোপাধ্যায়। প্রখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি কালজয়ী সৃষ্টি হলো এই গ্রন্থটি। তার লেখায় মানুষের মনস্তত্ত্ব ও সামাজিক বাস্তবতা ফুটে ওঠে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 17 নম্বর প্রশ্নটি হলো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2020 সালে কোন ক্রিকেটার পান? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2020 সালে কোন ক্রিকেটার পান? আপনারা যারা এই প্রশ্নগুলির সঠিক উত্তর জানেন ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওতে আমরা টার্গেট রাখছি আপনাদের কাছে 40-এর 35। দেখে নেব এই প্রশ্নের উত্তরটি কী হবে। এই প্রশ্নের উত্তরটি হবে অপশান ঘ, রোহিত শর্মা। রোহিত শর্মা চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে এই সম্মান পান। এর আগে সচিন টেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি এই পুরস্কার পেয়েছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 18 নম্বর প্রশ্নটি হলো গোদাবরী নদীর প্রধান উপনদী কোনটি? গোদাবরী নদীর প্রধান উপনদী কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, পেগাঙ্গা।
এই গঙ্গা নদী গোদাবরীর এক গুরুত্বপূর্ণ উপনদী, যা মহারাষ্ট্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। গোদাবরীকে তার বিশালতার জন্য দক্ষিণ গঙ্গা বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 19 নম্বর প্রশ্নটি হলো, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গ, বাংলা ও বিহার। পাল বংশের রাজারা প্রাচীন বাংলা ও বিহার অঞ্চলে দীর্ঘকাল রাজত্ব করেছিলেন। এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল। আজকের 20 নম্বর প্রশ্ন হলো, ডেকান ট্র্যাপ গঠিত হয়েছে কোন শিলা দ্বারা? ডেকান ট্র্যাপ গঠিত হয়েছে কোন শিলা দ্বারা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, ব্যাসাল্ট। বিদার অগ্নুৎপাতের ফলে নির্গত লাভা দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে স্তরে স্তরে জমা হয়ে এই সিঁড়ির মতো ভূপ্রকৃতি বা ডেকান ট্র্যাপ তৈরি করেছে, যা ব্যাসাল্ট শিলা দিয়ে গঠিত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 21 নম্বর প্রশ্নটি হলো, সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত? সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, নষ্ট নীড়। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নীড় গল্পটি অবলম্বনে 1964 সালে সত্যজিৎ রায় চারুলতা চলচ্চিত্রটি তৈরি করেন। এটি বিশ্ব চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে বিবেচিত হয়। আজকের 22 নম্বর প্রশ্নটি হলো, গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, পাল বংশ। বাংলার অরাজক অবস্থা অর্থাৎ মাৎস্যন্যায়ের সময় এই মাৎস্যন্যায় দূর করার জন্য 8ম শতাব্দীতে প্রজারা এবং সামন্তরা মিলে গোপালকে রাজা নির্বাচিত করেন, যিনি পাল বংশের সূচনা করেন। দেখে নেব পরের প্রশ্নটি। ডবল ফল্ট কোন খেলার সাথে যুক্ত বা জড়িত? ডবল ফল্ট কোন খেলার সাথে জড়িত? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গ, ব্যাডমিন্টন। সার্ভিসের সময় পরপর দুবার ভুল বা নিয়ম লঙ্ঘন করলে তাকে ডবল ফল্ট বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। সাচ এ লং জার্নি বইটির লেখক কে? সাচ এ লং জার্নি বইটির লেখক কে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গ, রোহিন্টন মিস্ত্রি। ভারতীয় কানাডিয়ান লেখক রোহিন্টন মিস্ত্রির এই উপন্যাসটি 1991 সালে প্রকাশিত হয়। এটি পার্সি সম্প্রদায়ের জীবন এবং ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে লেখা। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো, মেধা পাটেকর কোন কারণে বিখ্যাত? মেধা পাটেকর কোন কারণে বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, নর্মদা বাঁচাও আন্দোলন। মেধা পাটেকর একজন বিশিষ্ট সমাজকর্মী। নর্মদা নদীর ওপর বাঁধ নির্মাণের ফলে বাস্তুচ্যুত আদিবাসী ও মানুষের অধিকার রক্ষার জন্য তিনি এই আন্দোলনের নেতৃত্ব দেন। আজকের 26 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম বায়োমেডিক্যাল উদ্যান কোন রাজ্যে গড়ে উঠেছে? ভারতের প্রথম বায়োমেডিক্যাল উদ্যান কোন রাজ্যে গড়ে উঠেছে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গ, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের কলকাতায় বা সল্টলেক অঞ্চলে উন্নত চিকিৎসা গবেষণা ও পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এই বায়োমেডিক্যাল পার্ক গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 27 নম্বর প্রশ্নটি হলো, মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় কত সালে? মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় কত সালে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ঘ, 1929। ব্রিটিশ সরকার ভারতে ক্রমবর্ধমান কমিউনিস্ট আন্দোলন দমানোর জন্য 1929 সালে মুজফ্ফর আহমেদ এস.এ. দাঙ্গে সহ 33 জন নেতার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 28 নম্বর প্রশ্নটি হলো, ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন খ, 1947 সালে। 1947 সালের 4 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা বিল পেশ করা হয় এবং 18 জুলাই এটি রাজকীয়
সম্মতি পেয়ে আইনে পরিণত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 29 নম্বর প্রশ্নটি হলো ভুটানের পার্লামেন্ট কী নামে পরিচিত? ভুটানের পার্লামেন্ট কী নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, চোগদু। ভুটানের জাতীয় আইনসভা বা পার্লামেন্টকে চোগদু বলা হয়। এটি মূলত জনগণের প্রতিনিধি এবং বৌদ্ধ সন্ন্যাসীদের সমন্বয়ে গঠিত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 30 নম্বর প্রশ্নটি হলো তথ্য জানার অধিকার ভারতীয় সংবিধানের কোন ধারায় আছে? তথ্য জানার অধিকার ভারতীয় সংবিধানের কোন ধারায় আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক, ধারা 19(1) ক। সুপ্রিম কোর্টের অভিমত অনুযায়ী সংবিধানের 19(1) ক ধারায় প্রদত্ত বাক ও মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমেই তথ্য জানার অধিকার নিহিত রয়েছে। আজকের 31 নম্বর প্রশ্নটি হলো ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলায় দেওয়া হয়? ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলায় দেওয়া হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন খ, ফুটবল। ইন্দিরা গান্ধী গোল্ড কাপ একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। উল্লেখ্য যে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মরণে হকি টুর্নামেন্টও একই নামের ট্রফি প্রদান করা হয়, তবে এটি ফুটবলের জন্য বেশি পরিচিত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 32 নম্বর প্রশ্নটি হলো মুঘল সম্রাট আকবরের রাজসভায় শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন? মুঘল সম্রাট আকবরের রাজসভায় শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, তানসেন। সম্রাট আকবরের নবরত্ন সভার অন্যতম রত্ন ছিলেন তানসেন। তাকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ মনে করা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 33 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম লোকপাল হিসেবে কে নিযুক্ত হন? ভারতের প্রথম লোকপাল হিসেবে কে নিযুক্ত হন? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন খ, পিনাকি চন্দ্র ঘোষ। 2019 সালে বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ ভারতের প্রথম লোকপাল অর্থাৎ দুর্নীতি বিরোধী ন্যায়পাল হিসেবে শপথ গ্রহণ করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 34 নম্বর প্রশ্নটি হলো সম্প্রতি প্রয়াত সরোজ খান কিসের সাথে যুক্ত ছিলেন? সম্প্রতি প্রয়াত সরোজ খান কিসের সাথে যুক্ত ছিলেন? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন ক, নৃত্য পরিচালনা। সরোজ খান ভারতীয় চলচ্চিত্রের একজন কিংবদন্তি কোরিওগ্রাফার বা নৃত্য পরিচালক ছিলেন। তিনি দীর্ঘ কর্মজীবনে প্রায় 2000-এরও বেশি গানের নৃত্য পরিচালনা করেছেন। আজকের 35 নম্বর প্রশ্নটি হলো কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন? কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, রাজেন্দ্র চোল। চোল রাজবংশের শক্তিশালী শাসক প্রথম রাজেন্দ্র চোল 1023 খ্রিস্টাব্দ নাগাদ উত্তর ভারত অভিযানে এসে বাংলার পাল রাজা মহিপালকে পরাজিত করেছিলেন এবং গঙ্গা নদীর জল দক্ষিণ ভারতে নিয়ে গিয়েছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 36 নম্বর প্রশ্নটি হলো ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটির লেখক কে? ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটির লেখক কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, বিনায়ক দামোদর সাভারকর। বিনায়ক দামোদর সাভারকর, যাকে বিডি সাভারকরও বলা হয়, তিনি 1909 সালে এই বিখ্যাত গ্রন্থটি রচনা করেন। এই বইটিতে তিনি 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে অভিহিত করেছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 37 নম্বর প্রশ্নটি হলো সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, কাঠমান্ডু। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক এর সচিবালয় বা সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এটি
সালে প্রতিষ্ঠিত হয়? আজকের 38 নম্বর প্রশ্নটি হলো, গরিব মানুষের আবাসনের জন্য নিজশ্রী প্রকল্প চালু করেছিল কোন সরকার? গরিব মানুষের আবাসনের জন্য নিজশ্রী প্রকল্প চালু করেছিল কোন সরকার? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন গ, পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের উদ্দেশ্য হলো নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত মানুষের কাছে স্বল্প মূল্যে আবাসন পৌঁছে দেওয়া। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 29 নম্বর প্রশ্নটি হলো, কোন একমাত্র উত্তর ভারতের রাজ্য আকবর জয় করতে পারেনি? কোন একমাত্র উত্তর ভারতের রাজ্য আকবর জয় করতে পারেননি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ঘ, আসাম। মুঘল সম্রাট আকবর ভারতের বিশাল অংশ জয় করলেও উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম অজেয় থেকে যায়। শক্তিশালী অহোম রাজারা মোগলদের প্রবেশ রুদ্ধ করে রেখেছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 40 নম্বরের শেষ প্রশ্নটি হলো, ভারতের নাটক ও সঙ্গীত বিকাশের দায়িত্বপ্রাপ্ত সংস্থা কোনটি? ভারতের নাটক ও সঙ্গীত বিকাশের দায়িত্বপ্রাপ্ত সংস্থা কোনটি? এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন গ, সঙ্গীত নাটক একাডেমি। 1953 সালে ভারত সরকার সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠা করে। এটি ভারতের সঙ্গীত, নৃত্য এবং নাট্যকলা সংরক্ষণের সর্বোচ্চ জাতীয় সংস্থা। তাহলে এই হলো আমাদের আজকের মোট 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারেন ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের আপনাদের জন্য হোমওয়ার্ক প্রশ্নটি হলো, ভারতের প্রথম ইস্পাত শিল্প কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? ভারতের প্রথম ইস্পাত শিল্প কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? আপনাদেরকে করতে হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে। তাহলে আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, পড়তে থাকুন।